আসসালামু আলাইকুম ভাইরা, নেক্সট লেকচার আবার স্বাগতম। আমরা আগের ক্লাসে কিন্তু দেখেছিলাম হচ্ছে ফেনলের অনেক কিছু, ফেনলের উৎপাদন দেখলাম, ফেনলের তোমার আর কি শনাক্তকরণ দেখলাম, ফেনলের বৈশিষ্ট্য দেখলাম। আজকের ক্লাস হচ্ছে কার্বনিল যৌগ নিয়ে কিছু কথাবার্তা বলবো। আজকে এখন থেকে ক্লাসগুলো একটু তোমাদের কাছে মনে হবে যে মানে কেমন একটু খাপ ছাড়াও না আর কি, একটার সাথে একটা ইন্টার রিলেটেড, মানে কার্বনিল যৌগ শুরু করে আমি এটা যা যা কিছু এখান থেকে ইম্পর্টেন্ট এগুলো সব কিছু বলে দেবো আমি। কার্বনিল যৌগের আমি প্রথমে দেখাবো হচ্ছে কার্বনিল যৌগ কারা, এটা তোমরা জানো অলরেডি, অ্যালডিহাইড কিভাবে কার্বনিল যৌগ বলা হয়। কার্বনিল যৌগের সক্রিয়তাটা আমরা একটু দেখবো, কার্বনিল যৌগের শনাক্তকরণ আমরা দেখবো, এটা পরীক্ষা খুবই আসে। আর কার্বনিল যৌগ কেমনে তৈরি করতে হয় এগুলো কিন্তু তোমরা অলরেডি জেনে গেছো, জানো না? আমি কিন্তু আগে বলে দিচ্ছিলাম, এই দেখো এগুলো কিন্তু এই সময় তোমার নোট করতে হবে, আমি বলবো একটু মনে মাথায় নিতে হবে। দেখো আমরা ইথাইন থেকে যখন পানি সংযোজন করতেছিলাম ওখান থেকে কিন্তু অ্যালডিহাইড কিটোন পাচ্ছিলাম। আমরা যখন একটা অ্যাসিডকে জারণ করি সেখান থেকে কিন্তু আমি অ্যালডিহাইড পাই 1 ডিগ্রি অ্যালকোহল হলে, সরি অ্যাসিড না 1 ডিগ্রি অ্যালকোহল হলে। আমি কিন্তু যদি ওইখান থেকে একটা করি তোমার একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারিত করি ওখান থেকে কিন্তু আমি কিটোন পাই, তাই না? তো এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি অ্যালডিহাইড কিটোন তৈরির বিক্রিয়া। আরও যেগুলো আসবে নেক্সট আমি ওই যেগুলো টপিকের সাথে রিলেটেড ওখান থেকে তুমি এখানে ওগুলো নোট ডাউন করে নেবা। ওকে, এইটা এভাবে কিন্তু মনে রাখতে হবে। আমি একই জিনিস এখানে লিখবো না কারণ এটা অলরেডি তোমার খাতে কিন্তু আছে। ওকে, কার্বনিল যৌগের একটা মূলক হচ্ছে এরকম কিছুটা, সি ডাবল বন্ড ও। যদি এইচ থাকে তাহলে আমার অ্যালডিহাইড, যদি আর থাকে তাহলে হচ্ছে আমার কিটোন, তাই না? ধরো একটা এইচ আছে, একটা আর আছে, এটা একটা অ্যালডিহাইড। যদি তোমার দুইটাই আর থাকে, আর আর ড্যাশ, তাহলে এটা হবে একটা কিটোন। এটাই ছিল আমার কাহিনী, এটা হচ্ছে আমার অ্যালডিহাইড। এটাই আমার কাহিনী ছিল, তাই কিনা? তো আমি জাস্ট এইটুকুন একটু কথা বলতে চাই যে এর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়াটা কি। এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার আসছে, হ্যাঁ পরীক্ষায় আসছে অনেকবার। এর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে এখানে সবার আগে খেয়াল করো যে দ্বিবন্ধন আছে, তার মানে সে জুট বিক্রিয়া দিবে। দ্বিবন্ধন আছে তাই সে জুট দিবে দ্বিবন্ধনের ফলে, ঠিক আছে? কিন্তু এখানে যে কাহিনীটা ঘটবে যে জুটটা কি, জুটটা কেন, জুটের সাথে আমি কি এটা বলতেছিলাম না যে এখন থেকে আমরা শুধু জুট বলবো না বা শুধু প্রতিস্থাপন বলবো না, ইলেকট্রনকোষের কেন্দ্রকোষের কনসেপ্ট এখানে আসবে। যেহেতু এখানে কার্বনের অক্সিজেনের তড়িৎকতা বেশি, এই ইলেকট্রন টেনে নিবে, এই হবে পার্শিয়াল নেগেটিভ, এই হবে হচ্ছে পার্শিয়াল পজিটিভ, কার্বনের চার্জের উপর ডিপেন্ড করবে। এই ফলে এই বিক্রিয়াটা হবে আলটিমেটলি কেন্দ্রাকর্ষী জুট। মনে থাকবে, যেহেতু অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রন টেনে নিবে এবং তোমার জুট দরকার কারণ কি পাই ইলেকট্রন, এটা হচ্ছে মূল কথা, পাই ইলেকট্রন। আর কেন্দ্রাকর্ষী কারণ হচ্ছে তড়িৎ, কার্বনের চার্জটা এখানে পজিটিভ। কীভাবে পজিটিভ হয়? এই ইলেকট্রন টেনে নেয় আংশিক ঋণাত্মক, এর কাছ থেকে টেনে নেয় এই আংশিক ধনাত্মক, আলটিমেটলি কেন্দ্রাকর্ষী জুট। এই একমাত্র যুগ কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া দিয়ে থাকে, আমাদের কাছে করে পরিচিত আর কি। জুট কেন্দ্রাকর্ষী, জুট ইলেকট্রনকর্ষী জুট আমরা দেখছি, কিন্তু অ্যালকিন ইলেকট্রনকর্ষী জুট বিক্রিয়া দিত, কিন্তু কার্বনিল যৌগ সমুদায় হচ্ছে কেন্দ্রাকর্ষী জুট। মনে থাকবে? ভেরি গুড, এইটা হচ্ছে একটা কনসেপ্ট ছিল। এরপরে আরেকটা কনসেপ্ট পরীক্ষাতে আসে যে এই কার্বনিলের সক্রিয়তা, সিকিউ আসে কিন্তু, হ্যাঁ এটা সিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, সিকিউ যে সক্রিয়তা। আমি ওই একই জিনিস এখানে আরেক দফা আঁকাবো। আমি 3টা যৌগ নিয়ে কথা বলবো, 3টা সুন্দর করে মনে রাখবা। সি ও, এই দেখো অ্যালডিহাইড, মানে কোনো একটা কার্বনের মূলক এই 3টার ভেতরে থাকবে, মাস্ট বি, এর বাইরে যাবে না। এটা মিথানেল, এটা যে কোনো অ্যালডিহাইড, আর এটা হচ্ছে কিটোন, যে কোনো কিটোন, এটা হচ্ছে মিথানেল। যে কোনো অ্যালডিহাইড, আর এটা হচ্ছে আমার যে কোনো কিটোন। তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে যে এই 3টা যৌগ আমি তোমাকে দিলাম, দিয়ে বললাম যে এর ভেতরে সর্বোচ্চ সক্রিয় মূলক কে, এর ভেতরে সর্বোচ্চ সক্রিয় মূলক কে। এখানে যে বিষয়টা দাঁড়াবে যে এই জায়গায় তোমার মূল বিষয়টা যেটা আসবে যে কার্বনের চার্জ,
কার্বনের চার্জটা এখানে মূল তোমার কাছে ভাইটাল ইফেক্টটা দেখাবে। কার্বনের চার্জটা কিভাবে এখানে আসবে, কারণ কার্বন তোমার এই তো এইখানে সব জায়গায় কার্বন কি পজিটিভ, কার্বন সব জায়গায় পজিটিভ, সব জায়গায় পজিটিভ। আমার সব কিছু যোগের সক্রিয়তাটা ডিপেন্ড করে কার্বনের ওপর। যেখানে কার্বন বেশি পজিটিভ, তার মানে কার্বনের পজিটিভিটি যদি বেশি হয়, তার মানে এখানে যে কেন্দ্রাকর্ষী বিকারকগুলো বেশি আগ্রহী হবে আসার জন্য। কথাটা কি মাথায় ঢুকতেছে? কার্বন যেহেতু যত বেশি পজিটিভ হবে, সি যত বেশি পজিটিভ, এটা লিখে রাখো, সি যত বেশি পজিটিভ সেটি তত শক্তিশালী। কারণটা কিন্তু খুবই খুবই কমন। কারণটা হচ্ছে এই দেখো, ওই তো ওইটা যেটা বললাম, প্লাস চার্জের উপর ডিপেন্ড করতেছে, প্লাস চার্জের উপরে সক্রিয়তার মাত্রাটা ডিপেন্ডেন্ট। তো এবার যেটা দাঁড়াবে এখানে, যে তোমার এখন জাস্ট এটা চিন্তা করতে হবে যে কে অধিক পজিটিভ, এই তিনটের ভেতরে, এটা মনে রাখলে হয়ে যাবে। আমি একটা কথা বহুত কাল আগে বলেছিলাম, সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ, ক্লিয়ার? আর হলো ইলেকট্রন দানকারী গ্রুপ। এখন আর যদি ইলেকট্রন দানকারী গ্রুপ হয়, তার মানে কি করতেছে বলো তো? আর ইলেকট্রন দান করতেছে। দেখো এই জায়গাটা কিন্তু একটু সবাই নোট করবা বা খেয়াল করবা, যে আর ইলেকট্রন দান করতেছে, ইলেকট্রন 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 কার্বনকে দান করবে, তাই না? সে কার্বনকে ছাড়া দান করবে, কার্বনকে দান করবে। ইলেকট্রন আর দান করতেছে। এখানে কোন ইলেকট্রন দান হচ্ছে? এখানে কিন্তু ইলেকট্রন দান করতেছে। এখানে কি? এখানে কিন্তু নো ইলেকট্রন, কেউ কার্বন কিছু দান করতেছে না। খেয়াল করে দেখো যে অ্যালডিহাইডগুলোর ভেতরে একটা মূলক ইলেকট্রন দান করতেছে। অ্যালডিহাইডে বন্ড CHO-তে একটি আর থাকে, আর বন্ড CO-তে দুইটি আর থাকে, তাই না? মানে দুইজন মিলে ইলেকট্রন দান করতেছে আর একজন দান করতেছে বন্ড CHO নর্মালি। কিন্তু আমি যদি বলি হচ্ছে এই CHO-তে নো অ্যালকাইল গ্রুপ। দেখো দুইজন মিলে ইলেকট্রন দান করতেছে, তোমার কাছে পজিটিভ চার্জ বেশি, তাকে ইলেকট্রন দান করতেছে দুইজন মিলে, তার মানে তার কি পজিটিভিটি বাড়বে না পজিটিভিটি কমবে? তুমি ভালো কাজ করতে আগ্রহী, তোমার জন্য দুইজন মানুষ লেগে আছে তোমাকে খারাপ কাজ করানোর জন্য, তাহলে কি তোমার তার উপর ইফেক্ট বেশি পড়বে না? তোমার পজিটিভিটিটা কমে আসবে না? কমে আসবে, তার মানে তোমার সক্রিয়তাটা কমে আসবে, তোমার সক্রিয়তাটা কমে আসবে। এরপরে যেটা আসবে যে অ্যালডিহাইড তুমি ভালো কাজ, আবার একই তোমার সবার সিস্টেম একই, এখানে এও সমপরিমাণ ভালো, এও সমপরিমাণ ভালো ছিল, এও সমপরিমাণ ভালো ছিল, কিন্তু এই যে এই পার্শ্বর যে বিষয়টা, এই পাশের যে কনসেপ্টগুলো, এইটার জন্য তাদের কাজে সমস্যা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যখন অ্যালডিহাইডের জায়গায় আসবে, অ্যালডিহাইডে দেখো একটা আর আছে, তুমি ভালো কাজ করতেছো, একজন তোমার পিছনে লাগছে, তাহলে দুইজন লাগাচ্ছে, একজন লাগে একটু ভালো না, তার চেয়ে তুমি একটু তাহলে কম খারাপের দিকে অগ্রসর হবা। তার মানে কি অ্যালডিহাইড সমূহ কিটোন হচ্ছে বেশি সক্রিয়, কথাটাকে বলতে পারি, কথাটা সবাই খাতে নোট ডাউন করো। অ্যালডিহাইড সমূহ কিটোন অপেক্ষা অধিক শক্তিশালী। ওকে, অ্যালডিহাইড সমূহ কিটোন অপেক্ষা অধিক শক্তিশালী। এরপরে যে বিষয়টা আসবে, এখন অ্যালডিহাইডের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? অ্যালডিহাইড তো সবই, ম্যাক্সিমাম সবই অ্যালডিহাইড, যেখানে কোনো আর নাই, তাহলে সেটা বেশি শক্তিশালী হবে না? এরপরে নিচের লাইনে লিখবা অ্যালডিহাইডের অভ্যন্তরে সর্বোচ্চ শক্তিশালী হচ্ছে মিথানল। মিথানলের সর্বোচ্চ শক্তিশালীতার ক্রম যদি লিখেছে, এই দেখো আমার ক্রম। তাহলে আমার মূল ব্যাখ্যাটা কি আসবে এখানে? সংযুক্ত মূলকের ইলেকট্রনীয় প্রভাব, এই জিনিসটা পড়াইছিলাম SN1 SN2 যখন পড়াই, সংযুক্ত মূলকের ইলেকট্রনীয় প্রভাব, এটাকে বলা এই ইলেকট্রন দানকারী গ্রুপ, এটাই হচ্ছে গ্রুপের ইফেক্ট। তো এই লাইনটা একটু লিখতে হবে, সংযুক্ত মূলকের ইলেকট্রনীয় প্রভাব ও স্টেরিক বাধা। স্টেরিক বাধার কারণ হচ্ছে যে কোনো একটা মূলকে আকর্ষণ, ধরো এখানে CH3 দুইটা বিদ্যমান, তাহলে এর হিন্ড্রেন্সটা বেশি বেড়ে গেছে, স্টেরিক হিন্ড্রেন্স। আমি পড়াইছিলাম যখন পড়াই এই জিনিসটা, যে CH3 এখানে এক্সট্রা আরো H যুক্ত আছে, এর সাথে আরো এক্সট্রা H যুক্ত আছে, ধরো CH3 দেখো এরকমভাবে যুক্ত আসছে, CH3 এই দেখো আমার হচ্ছে CO, এই দেখো হচ্ছে আমার CH3,
তাই না? দেখো মেলাগুলো জায়গাতে ভর্তি জায়গা তার, তার মানে এখানে কি মূলক বাইরে থেকে এসে আকর্ষণ করতে বা হিট করতে জায়গা বেশি একে ইয়ে করতে হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে না এই CH বন্ধনের কারণে। তাহলে এর জন্য এই কথাটা এখানে সহায় প্রযোজ্য যে সংযোজন ইলেকট্রনের প্রভাব ও স্টেরিক বাধার কারণে বন্ড CHO অধিক শক্তিশালী হয়। ওকে, এবং সর্বোচ্চ শক্তিশালী কার্বনিল যৌগ হচ্ছে মিথানল, আর হাইয়েস্ট শক্তিশালী হলো মিথানল HCHO। মনে থাকবে? ভেরি গুড। এইটা হচ্ছে আমার এই টপিক্সের জন্য খুবই দরকারি একটা কনসেপ্ট ছিল। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, আমি এগুলো মুছে দিলাম। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, এই তো কার্বনিল যৌগ আমরা এতক্ষণ ধরে লিখলাম, সক্রিয়তা দেখলাম, বহুত কিছু দেখলাম। এর কার্বনিল যৌগ আমার কি শনাক্তকরণ দেখা লাগবে না? শনাক্ত করতে হবে না? কার্বনিল যৌগ তো আমার একটা বিক্রিয়া আছে, সেটা তো আমার শনাক্ত করতে হবে। এখান থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, কার্বনিল যৌগের শনাক্তকরণ থেকে কিন্তু কোশ্চেন হয়। হেডিংটা হচ্ছে কার্বনিল যৌগের শনাক্তকরণ। ওকে, শনাক্তকরণ। তাহলে যেটা আসবে শনাক্তকরণ, তাহলে যে বিষয়টা এখানে আসবে যে বিকারক লাগে আমার, যে কোনো মূলক শনাক্তকরণ করতে আমার বিকারক দরকার হয়। বিকারক ছাড়া কিন্তু তুমি শনাক্তকরণ করতে পারবা না, বিকারক লাগবে, একটা নির্দিষ্ট বিকারক লাগবেই তোমার। এই কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য একটা বিকারক লাগে, তার নাম হচ্ছে 2,4-DNPH। 2,4-DNPH, এটা আপাতত নাম মনে রাখো, এমসিকিউতে আসে, আমি সবই এর সম্পর্কে এখন তোমাকে বলবো। 2,4-DNPH এর ফুল মিনিং হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন। 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন। ওকে, এখন এই ফিনাইল হাইড্রাজিনটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে? কীরকম দেখতে দেখো, একটু খেয়াল করি আমরা। NH2 বন্ড, NH2 বন্ড, ওকে, NH2 বন্ড, NH2, এই যৌগকে আমরা বলে হচ্ছে হাইড্রাজিন। এই H, এটা একটু লিখে রাখো, এটার নাম হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন, এই হাইড্রোজেনটা কার সাথে যুক্ত আছে বলতে পারবা? 2,4-ডাইনাইট্রোফিনাইল, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ফিনাইল হাইড্রোজেন মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যৌগটা। ডাইনাইট্রোবেনজিনকে ফিনাইল বলতেছে, 2,4-ডাইনাইট্রোবেনজিন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে তোমার 2,4 বলার কারণ আছে একটা। 2,4 বলার অ্যাকচুয়ালি রিজন এইখানে এরকম যে এটা না বলে ফিনাইল হাইড্রোজেনটাকে আসে। ফিনাইল হাইড্রোজেনটা আগে লিখি, আমি ফিনাইল হাইড্রোজেনটা লিখি। এই দেখো, আমি এই নোটটা মুছে দিই, আগে ফিনাইল হাইড্রোজেনটা তোমাকে দেখাই দিই। ফিনাইল হাইড্রোজেন, হ্যাঁ, এটা দেখে তারপর এখানে আছে ফিনাইল হাইড্রোজেন। দেখো, এইটা হচ্ছে আমার ফিনাইল মূলক তখনই হবে যখন এখান থেকে H চলে যাবে। দেখো C6H, এটাকে আমরা বলি ফিনাইল। হ্যাঁ, তার মানে আমি NH আর NH2 যদি দিই তাহলে এটা হয়ে গেল আমার ফিনাইল হাইড্রোজেন। ওকে, এই ফিনাইল হাইড্রোজেন 1 নাম্বার কার্বন, এই 2 নাম্বারে যদি আমি 2টা নাইট্রো দিই, একটা নাইট্রো দিই, আর 4 নাম্বারে যদি আমি আর একটা নাইট্রো দিই, তাহলে এর নাম হয়ে গেল হচ্ছে 2,4-DNPH, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ক্লিয়ার? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এই হচ্ছে যে বিকারকটা, এই বিকারকটাই আমার কাজে লাগবে হচ্ছে যখন আমরা এই অ্যালডিহাইড আর কিটোন শনাক্ত করব। ঠিক আছে, এই যৌগটাই আমার সবচেয়ে বেশি কাজে লাগবে। এখন কিভাবে এটা কাজে লাগে?
এইটা শুরুতে আমি কিছু কথা বলবো এটা নিয়ে। তাহলে এটা লেখার সিস্টেমটা কি বুঝতে পারছো তোমরা, যে আমি কীভাবে লিখবো এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনটা? এইটা তোমার মূল কাহিনীটা আসবে হচ্ছে, এইটা যে কোনো কার্বনিল মূলককে শনাক্ত করতে পারে। ওকে, মানে যেটা বলতেছি আমি, যে কোনো কার্বনিল মূলককে শনাক্ত করতে পারে। অর্থাৎ তুমি যদি এর সাথে একটা অ্যালডিহাইড বিক্রিয়া করাও তাও একটা তুমি অধক্ষেপ পাবা, তুমি একটা কিটোন বিক্রিয়া করাও তাও তুমি একটা অধক্ষেপ পাবা। তার মানে অ্যাকচুয়ালি এখানে সমস্যাটা কি হয়? এখানে সমস্যাটা কিছুই না, সমস্যা হচ্ছে তুমি যখন একটা পাত্রে 4-5 ধরনের জিনিস নিবা, ধরো তার ভিতরে বহুত কিছু আছে, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এবং একটা অ্যালডিহাইড আছে অর কিটোন, দুইটা যে কোনো একটা, দুইটাই থাকতে পারে বা একটা থাকতে পারে, মানে কার্বনিল মূলক আছে একটা, সেটা আইদার অ্যালডিহাইড হতে পারে অর কিটোন হতে পারে, তুমি জানো না, বা দুইটাই হতে পারে। তাহলে তুমি এখন কি করবা, তুমি ওই পাত্রে 2,4-DNPH অ্যাড করবা। 2,4-DNPH অ্যাড করলে ওইখানে কমলা হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি হবে। কীরকম অধক্ষেপ? কমলা হলুদ, কমলা হলুদ, কমলা হলুদ অধক্ষেপ তৈরি হবে। তো এবার যে বিষয়টা আসবে, এতে আমার কী লাভ হবে? আমি এতে কি বুঝবো যে ওই জায়গায় ওই স্যাম্পলে কার্বনিল মূলকের উপস্থিতিটা আমি শনাক্তকরণ করতে পারলাম, ওই যৌগে কার্বনিল মূলকের উপস্থিতিটা আমি শনাক্ত করতে পারলাম। সেটা আমার কি হতে পারে বলো তো? সেটা আমাকে অ্যালডিহাইড হতে পারে, সেটা আমার কিটোন হতে পারে, আমি কিন্তু এখনো শিওর না, সেই বিষয়ে আমরা আসবো শিওরিটি পাওয়ার জন্য, যে আমি ওটা কি আমার অ্যালডিহাইডই না ওইটা আমার কিটোন, কোনটা হইতে পারে, হইতেই পারে। তাহলে একটা বিক্রিয়া আমি দেখাই যে সিম্পলি কি হয় এই জায়গায়। হ্যাঁ, রিয়াকশনটা একটু দেখো তুমি। রিয়াকশন 1 নাম্বার, তোমাকে আমি একটা প্রথমে অ্যালডিহাইডে দেখাবো, সরি ইথানল নিলাম, CH3CHO, ধরো এভাবে লিখবো আমি, CH3CHO, তাই না? এভাবে তো লেখা যায়, CH3CHO। এর সাথে আমি বিক্রিয়া করাবো হচ্ছে আমার হাইড্রাজিনটা। দেখো এরকম না, H2N NH, আর আমার এখানে একটা NO2 আছে, আর আমার এইখানে একটা NO2 আছে। এটাই তো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এখানে ভাই অ্যাকচুয়ালি কিছুই হয় না, আলটিমেটলি আসলে কিছু হয় না। এইখানে তোমার এই H2 আর ওটা এখান থেকে বের হয়ে যায়, H2 আর ওটা এখান থেকে, এই দেখো এই দুইটা বাবাজি এখান থেকে চলে গেলে এখানে যেটা হয়, এই জিনিসটা উৎপন্ন হয়, CH3CHNH, বাকিটা দিচ্ছেন NO2। এই যৌগটার বর্ণই হচ্ছে কমলা হলুদ, কমলা হলুদ। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে, এটা ইথানল ছিল না, জাস্ট কিছুই না, এই নামের আগে ইথানল আসবে, এর নাম হচ্ছে ইথানল। 2,4-ডাই-নাইট্রোফিনাইল। এখানে সবাই একটু খেয়াল করবো, ওটা ছিল হাইড্রাজিন, এটা আছে হচ্ছে হাইড্রাজোন। ইকার আর ওকার, হাইড্রাজোন আর হাইড্রাজিন, খেয়াল করবা। ইথানল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, আর এটা হচ্ছে জিন। যখন রিঅ্যাক্ট করে এই যৌগটা তৈরি হবে তখন হাইড্রাজোন তৈরি হবে। ওকে, এখন আমি দ্বিতীয় একটা কনসেপ্ট দেখাবো, এটা হচ্ছে অ্যালডিহাইড। এটা হচ্ছে এখানে ছিল হচ্ছে এরকম আর একটা অ্যালডিহাইড, প্রথম বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াতে আমি একটা কিটোন নিব, আমার ইচ্ছা মতো আমি একটা কিটোন নিব, CH3C। তোমরা সামনাসামনি বসলে তোমাদের ইচ্ছা মতো নিতাম, একটা উপায় নাই। CH3CO প্লাস H2N NH, NO2। ভাই প্রোডাক্ট কী হবে তুমি অলরেডি গেস করতে পারতেছো, এটাই হচ্ছে সার্থকতা আমার। প্রোডাক্টটা তোমরা অলরেডি গেস করতে পেরে গেছো। CH3N
NH, এমনকি তোমরা এর নামও গেস করতে পারতেছো, NO2 NO2। কিছুই হবে না, জাস্ট ইথানলের জায়গায় এখানে আসবে প্রোপানন, প্রোপানন 2,4 ডাই নাইট্রো ফিনাইল, বাংলা ইংলিশ মিক্স করে লিখলাম, এটা ইউপ্যাক দেখলে তো খবর আছে, তো এইভাবে লেখা যাবে না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, একটু শর্ট করে দিলাম, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। ওকে, বিষয়টা কি মাথায় থাকবে? এইটাই হচ্ছে এই শনাক্তকরণের একটা কনসেপ্ট, যেখান থেকে আমরা একটা সমস্যা এখনই ফেস করব, সেটা হলো যে আমি এই বিক্রিয়া দ্বারা, এটাও কমলা হলুদ, এইটাও কমলা হলুদ, এইটাও কমলা হলুদ, তাহলে আমি যে সমস্যাটা এখন ফেস করব, ভাই আমাকে তুমি বললা ভাই আমার ওইখানে একটা অ্যালডিহাইড আছে, এখানেও আমার চুপ করে থাকতে হবে। আরেকজন বললো ভাই এখানে কিরণ আছে, তখন আমার চুপ করে থাকতে হবে, আমি এখনো কিছু বলতে পারবো না, অতক্ষণে জ্ঞান আমার এখন অর্জন হয় নাই, কিন্তু আরেকটু পরে ওই জ্ঞানটা আমার অর্জন হবে, তখন আমি তোমাদের সাথে প্রোটেস্ট করতে পারবো যে না এখানে অ্যালডিহাইড নাই, কিটোনই আছে, আর কিটোন নাই অ্যালডিহাইডই আছে। তো সেইটা কি হবে সেটা এখন একটু দেখতে হবে, যে এখন আমি নিশ্চিতকরণ পরীক্ষা করব। হ্যাঁ, তো এই জায়গায় সবাই একটু ভুল করো যে এইটাই নিশ্চিতকরণ করে ফেলো, কিন্তু না, এই কমলা হলুদটা সে অ্যালডিহাইডের সাথে দিতে পারে, এই কমলা হলুদটা সে কিটোনের সাথেও দিতে পারে। হ্যাঁ, এটা কমলা হলুদ মুছে দিলাম আমি, দুই জায়গাতে দিতে পারে। হ্যাঁ, বিক্রিয়াগুলো তোলা হয়েছে, তাই বিক্রিয়াগুলো তো লেখার খুব সহজভাবে আমি সিস্টেম তোমাদের শিখাই দিচ্ছি। এভাবে এগুলো কিন্তু যদি ভুলে যাও তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আমি একদম সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটাই তোমাদের দেখাই দিচ্ছি, কীভাবে একটা বিক্রিয়া মনে রাখবা, তুমি কীভাবে বিক্রিয়াগুলোকে আয়ত্তে আনবা। ওকে, এটা আমি মুছে দিলাম, ইথানল 2,4-DNPH, এই অংশটা আমার ক্লিয়ার বোর্ডের। এখন আমি এখানে লিখবো হচ্ছে নিশ্চিতকরণ। নিশ্চিতকরণ তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য, এছাড়া তো সমস্যা। নিশ্চিতকরণের সময় একটা দুইটা লাইন আমি একটু বলবো, খেয়াল করবা। কার্বনিল যৌগসমূহ বিজারক, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। কার্বনিল যৌগসমূহ বিজারক। এবার আমি যদি তোমাকে বলি কে বেশি তীব্র বিজারক, অ্যালডিহাইড না কিটোন, অ্যান্সার কী হবে একটু চিন্তা করো। সবচেয়ে তীব্র বিজারক আমি যদি বলি অ্যালডিহাইড, তোমরা কি সহমত? খুবই স্বাভাবিক, কারণ অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, তার বিজারক ক্ষমতা বেশি। তার মানে আমি এখানে এই কথাটাও অ্যাড করে দেবো এখন, যে অ্যালডিহাইড হচ্ছে শক্তিশালী বিজারক, আর কিটোন হচ্ছে মৃদু বিজারক। এটা লাইন দুটো কি ক্লিয়ার মনে থাকবে? অ্যালডিহাইড সমূহ শক্তিশালী বিজারক, কিটোন সমূহ মৃদু বিজারক। এখন তুমি লিখবা যে নিশ্চিতকরণ পরীক্ষা দুইটা উপায় করা যায়, দুইটা প্রসেস, 2 ওয়েজ। এক নাম্বার হচ্ছে ফেইলিং দ্রবণ পরীক্ষা, ফেইলিং দ্রবণ। 2 নাম্বার হচ্ছে টলেন বিকারক টেস্ট। একটা হচ্ছে ফেইলিং দ্রবণ, আরেকটা হচ্ছে টলেন বিকারক। তাহলে এবার আসো কথাতে। কথাটা হচ্ছে যে এতে আমার কী লাভ হলো, কি এমন উদ্ধার করে ফেললাম আমি এই দুটো জেনে? কিছু উদ্ধার করতে পারছি আশা করি। তোমাকে এই জিনিসটা এই দুটো জিনিস সম্পর্কে, এদের বৈশিষ্ট্য সম্পর্কে আইডিয়া নিতে হবে। এদের বৈশিষ্ট্য হচ্ছে, লিখে রাখো, এরা উভয়ই মৃদু জারক। ফেইলিং দ্রবণও মৃদু জারক, টলেন বিকারকও মৃদু জারক। ওকে, ফেইলিং দ্রবণ মৃদু জারক, টলেন বিকারকও মৃদু জারক। তার মানে একটা জিনিস খেয়াল করবা যে মৃদু আর মৃদুর কখনো বিক্রিয়া হতে পারে। দুইটা মৃদু, দুইটা উইক, উইক উইক, উইক প্লাস উইক ইকুয়াল টু নো রিয়াকশান, কখনোই হবে না। একটা স্ট্রং একটা উইক, এখানে কিন্তু রিয়াকশান হবে, এখানে কিন্তু রিয়াকশান হবে। তো তুমি একটা মৃদু বিজারক দ্বারা একটা মৃদু জারককে তুমি কখনোই বিজারিত করতে পারবা না। আলটিমেটলি ভাইস ভার্সা, তুমি মৃদু জারক দ্বারা একটা মৃদু বিজারককে কখনোই
জারিত করতে পারবা না, আলটিমেটলি তারা কি কোনো বিক্রিয়াই দিবে না, কোনো বিক্রিয়াই দিবে না। কথাটা কি মাথায় থাকবে? এইখানে নোট করব খুবই ইম্পর্টেন্টলি যে এইখানে কিটোন কোনো বিক্রিয়া দেয় না, কিটোন কোনো রিয়াকশান দেয় না। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন একটা, কিটোন কোনো বিক্রিয়া দেয় না। তার মানে যখন ওই জায়গার মধ্যে আমি টলেন বিকারক আর ফেলিং দ্রবণ যদি অ্যাড করি, তাহলে কিন্তু আমার অবশ্যই যে বিক্রিয়া দিবে সেই অ্যালডিহাইড। যদি বিক্রিয়া না দেয় তাহলে সে অ্যালডিহাইড না, ওটা কিটোন। কমলা হলুদের পরে বিক্রিয়া দিচ্ছে না, কিটোন। কমলা হলুদের পরে এই দুটোর মধ্যে বিক্রিয়া দিচ্ছে, সে অ্যালডিহাইড। ক্লিয়ার? আগে কমলা হলুদটা আমাকে টেস্ট করতে হবে। এটা যদি আমরা বুঝে যাই তাহলে এবার আমি 1 নম্বর বিক্রিয়াতে আসবো। 1 ফেলিং দ্রবণ। 1 নম্বর ফেলিং টলেনটা দেখি, টলেন বিকারক। টলেন বিকারক তোমরা জানো, টলেন বিকারক জানো, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ হচ্ছে টলেন বিকারক। ওকে, তার মানে এখানে বিক্রিয়াটা এইভাবে হয় যে RCHO, মানে এখানে কোনো আমি RCO এর বিক্রিয়া দেখাবো না, সরি, RCHO প্লাস AgNH3 NO3 দিতে পারে, NO3 বা OH দুটোই দেওয়া যায়। এখান থেকে যে জিনিসটা হবে জানো, এটা 2 মোল লাগে। এখান থেকে যেটা হয়, যেটা একটা কাঁচ পাত্রে করতে, কোথায় করতে বলো তো? কাঁচ টেস্ট টিউবে, মানে টেস্ট টিউবে আর কি ভাই, এক কথা টেস্ট টিউব, কাঁচ মাছ বিষয় না, টেস্ট টিউবে করতে হবে। হচ্ছে কাঁচের হলে বেটার হয়, কাঁচই লাগবে। এইটা হলে যেটা হয় যে এই তীব্র বিজারক এই মৃদু জারককে বিজারিত করে ফেলে, করে এই সিলভার আয়নটাকে আলাদা করে অধক্ষেপ আকারে নিচে ফেলে দেয়, অধক্ষেপ আকারে নিচে ফেলে দেয়। এখান থেকে অ্যামোনিয়া বেরোয়, এখান থেকে অ্যামোনিয়া বেরোয়, এখান থেকে বেরোয় হচ্ছে এই, এটা যেহেতু আর কি একটা জারক, একে একটু একটু জারিত হবে, তাই না? একটু জারিত হয়ে ওই অ্যাসিডের NH4 তোমার RCO NH4, মানে অ্যাসিডটা লবণ তৈরি করে আর কি, জারিত সে হবে, জারিত তো হওয়াটাই স্বাভাবিক, তাই না? এবং পানি উৎপন্ন হয়। তো এই সিলভারটা বের হলো, এটা অ্যাকচুয়ালি কী লাভ হবে, এতে কি সুবিধাটা হবে? এতে একটা সুবিধা আছে। তো যখন কাঁচের টেস্ট টিউবে বিক্রিয়াটা করবা, কাঁচের টেস্ট টিউবে ধরে বিক্রিয়া তুমি করতেছো, এইখানে সিলভার অধকে পড়ছে, বিক্রিয়া আমরা আমাদের ল্যাবে করেছি এবং খুব মজা লাগে আসলে দেখতে। এখানে যদি একটা সিলভার পড়ে, Ag, কাঁচের উপরে সিলভার, মানে এই জায়গাটা কি হয়ে গেল, ফিজিক্স তোমরা পড়েছো, পাড়া লাগানো হয়ে গেল না? পাড়া লাগানো মানে কি বলো তো? এখানে এটা মিরর হয়ে গেল না, একটা মিরর, মানে দর্পণ। তুমি যখন টেস্ট টিউবটা এইভাবে উপরের দিকে তাকায় তুমি দেখবা, তুমি এই জায়গায় তোমার প্রতিচ্ছবি দেখতে পাবা, মানে একটা আয়নার মতো কাজ করবে ওইটা। এইটা দেখেই নিশ্চিত হওয়া যায় যে আমার ওই দ্রবণে অ্যালডিহাইড ছিল টলেন বিকারক দ্বারা। টলেন বিকারক দ্বারা জাস্ট এইটা দেখে আমরা বলতে পারি যে আমার ওই জায়গায় ছিল হচ্ছে অ্যালডিহাইড। ক্লিয়ার? মনে থাকবে তো? এখানে বলে যে সিলভার দর্পণ সৃষ্টি হয়, Ag দর্পণ তৈরি হয়। ওকে, এরপরে 2 নাম্বার কনসেপ্টটা আসবে। 2 নাম্বার কনসেপ্টটা হচ্ছে ফেলিং দ্রবণ, এটাই আমাদের লাস্ট বিক্রিয়া। এইটার কনসেপ্টটা হচ্ছে, সংজ্ঞাটা দরকার, সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। তোমরা একটা বিক্রিয়া খালি লিখো এখানে, যে বিক্রিয়া হচ্ছে এটার সাথে তুমি বিক্রিয়া করো, ক্ষার দাও আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও। হ্যাঁ, সংজ্ঞাটা আমি একটু মুখে বলি। সংজ্ঞাটা কপার সালফেটের ক্ষারীয় দ্রবণে, কপার সালফেটের ক্ষারীয় দ্রবণের, বা ক্ষারীয় বলতে জলীয় দ্রবণে ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারের দ্রবণকে কপার, খেয়াল করবা, কপার সালফেটের জলীয় দ্রবণে ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট দ্রবণকেই বলা হচ্ছে ফেলিং দ্রবণ। দ্রবণকে ফেলিং দ্রবণ বলে। কপার সালফেটের জলীয় দ্রবণে ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট দ্রবণকে বলে হচ্ছে ফেলিং দ্রবণ। আমি ওপরের অংশটা মুছে দেবো একটা জিনিস তোমাদের দেখানোর জন্য। এই বিক্রিয়াটা আগে দেখাবো আমি নিচে, তারপর বলবো যে এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট আমি এখানে কেন ইউজ করতেছি, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এখানে কেন ইউজ করতেছি। বিক্রিয়াটাকে দেখো,
RCHO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কপার হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইড কেন আসলো? কপার সালফেটের জলীয় দ্রবণ মানে কপার হাইড্রোক্সাইড। কপার সালফেট পানি যুক্ত করলে কপার সালফাইড উৎপন্ন হয়। এইখান থেকে Cu2O উৎপন্ন হয়, কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হয়। Cu2O সাথে পানি আর এটার অ্যাসিডের লবণ উৎপন্ন হয়, সাথে আর COON যেহেতু এটা জারিত হবে একই সাথে, আর পানি। এই কিউপ্রিক অক্সাইডের বর্ণ হচ্ছে লাল। এই লাল অধক্ষেপ দেখে আমি বুঝে ফেলতে পারি হচ্ছে আমার এইখানে অ্যালডিহাইড ছিল, কিটন ছিল না। যদি কোনো যদি কোনো বিক্রিয়া না দেয়, যেমন এইখানে যদি আমি বলতাম হচ্ছে আর COR প্লাস এই সেম জিনিস, তাহলে আমার এখানে হচ্ছে নো রিয়াকশন। তো এই যে এত বড় একটা যৌগ এখানে আছে সোডিয়াম পটাশিয়াম টারটারেট, এটার কোনো কাজ নাই। এই যৌগটা কি তোমরা চেনো আগে তাই বলো আমাকে। এই যৌগটা চিনো? আমরা যখন মেসো কম্পাউন্ড পড়েছিলাম সে জায়গায় কিন্তু আমি একটা যৌগ তোমাকে দেখাইছিলাম টারটারিক অ্যাসিড নামে। টারটারিক অ্যাসিড। এই টারটারিক অ্যাসিডের এই এইচটা যদি তোমার এখান থেকে উঠে যে এখানে তুমি দেওয়া হচ্ছে একটা সোডিয়াম, আর এই এইচটা তুলে দিয়ে তুমি যদি এখানে দাও একটা পটাশিয়াম, তাহলে এটা হয়ে গেল হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টারটারেট। এটা লবণ হয়ে গেল অ্যাসিড থেকে, এটা একটা জাস্ট লবণ হয়ে গেল সোডিয়াম পটাশিয়াম টারটারেট। এটার কাজ কি বলো তো? এইটার কাজ হচ্ছে কিউপ্রিক অক্সাইড Cu2 এর লাল বর্ণ ধরে রাখা, মনে থাকবে? এইটা হচ্ছে এর কাজ। তো কার্বনিল যৌগের আমরা সিকিউ রিলেটেড প্রশ্ন কিছু দেখলাম, এগুলো প্রত্যেকটা জিনিস আসার মতো দরকারি। এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখা লাগবে ইন ফিউচার, যেন পরীক্ষায় আসলে ভুল না হয় এবং তোমরা একটু ব্যাখ্যা এক্সপ্লেনেশন সহ লিখতে পারো। তাহলে এই হচ্ছে আজকের লেকচার। আজকের লেকচারটা আমি এই পর্যন্ত রাখতেছি। নেক্সট ক্লাসে আরেকটা নতুন টপিকস নিয়ে আমরা আলোচনা করবো। খুদা হাফেজ।